ডিয়ার ফ্রেন্ডস, একটা কমেন্ট পেলাম এক্ষুনি। এক ভদ্রলোক লিখেছেন যে জলনদীপ ইজ নো মোর হ্যাপনিং। আমি ওর ভিডিও আর দেখি না, আমি পৌশালী দেবীর ভিডিওটা দেখি। পৌশালী দেবী মানে আমি কাকে মিন করছি বুঝতেই পারছেন। জলনদীপের আত্মজা, যাকে ও বেইমান বলেছিল, কোথাকার কে এক কন্টেন্ট ক্রিয়েটার ঠেঁপি খেপি তাদের জন্য, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে কেন এই কমেন্টটা সত্যতা নিয়ে আজকে ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই ভদ্রলোক যে কমেন্টটি লিখেছেন এইটা কিন্তু আজকের দিনের রিয়েলিটি। একটা ব্যাপার দেখুন, জলনদীপ কত না কি পায়তারা ট্রাই করছে। একটা দালাল পুষে রেখেছে, দালালকে দিয়ে প্রথমে গেস্টের চমক দেয়াতো, সেটাতে দর্শকরা অ্যাট্রাক্টেড হলো না, বরঞ্চ তাদের চোখে অনেক অসঙ্গতি ধরা পড়তে রইল যে গিফটের লোভে তুমি তোমার মাকে এক্সপ্লয়েট করছো, মার শোষণ করছো। মানে যখন ইমোশনাল শ্বশুরি দেওয়ার হয় তখন মার অসুখগুলো কেনাতে বসো, প্রেশার আছে, ইউরিক অ্যাসিড আছে, থাইরয়েড আছে, কিন্তু যখন মায়ের হেল্পিং হ্যান্ড রাখার প্রয়োজন হয় তখন তুমি চোখ পিট করে কান্না চেন আছে, পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ক্যাজুয়ালি বলে দাও আমাদের তো কোনো কাজের লোক নেই। তো এটা তোমার ক্যারেক্টারটাকে ছেলে হিসেবে খুব একটা বড় দেখাচ্ছে না তো, প্রজেক্ট করছে না তো। সুতরাং দর্শকরা রীতিমতো রাগ প্রকাশ করতে রইল যে এত গেস্ট আসা ভালো লাগে না। সুতরাং দালালের এই কাজটা কমে গেল, যে গেস্ট ধরে আনার যে কাজ ছিল সেটা দালালের কমে গেল। তারপর শুরু হলো গিফট, ছোট মোটো গিফট, শাড়ি গয়না, এবং তার সঙ্গে প্রত্যেকটা গিফটের সাথে কমিশন হিসেবে দালালের গিফট। এই অবধি মানুষ হজম করে নিচ্ছিল। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছিলাম, প্রথম থেকে বুঝতে পেরেছি বলেই কিন্তু এই লাইনে এই টপিকে কথা বলতে এসেছি। প্রথম থেকেই এই জলনদীপের যে ব্যাপারটা, এই জলনদীপের যে ব্লগটা, এইটা যে পুরোটাই মেকি, এটা যে ব্লগ নয়, এটা একটা সিরিয়াল, এটা স্ক্রিপ্টেড করে লেখা হয়। হোয়াট ইজ ব্লগ? ব্লগ মানে কতগুলো মানুষের জীবনযাত্রা, বাস্তবিক রিয়েল জীবনযাত্রা, যেটা তারা সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করে, ঠিক আছে। হ্যাঁ, তারা হয়তো বাড়িতে একটা রংচটা নাইটি পরে বাসনটা মাজছিল, কিন্তু যেহেতু ক্যামেরায় দেখাতে হবে হয়তো একটু চুলটা আঁচড়ে এলো, একটু টিপ পরে এলো, এবং রংচটা নাইটির জায়গায় একটা ভালো নাইটি পরে এলো। প্রেজেন্টেশনের জন্য এইটুকু চেঞ্জ হয়, বাকি কিন্তু কোনো রিয়েলিটি চেঞ্জ হয় না। সেই জন্যই ব্লগ দেখতে ভালো লাগে। এইখানেই তফাৎ ব্লগ, সিরিয়াল, সিনেমার, ঠিক আছে। কিন্তু জলনদীপের ব্লগে নাথিং ইজ রিয়েল প্রথম দিন থেকে কিন্তু বুঝতে পেরেছিলাম, তাই তো এই টপিকটা আমি নিয়েছি। কারণ ভার্চুয়ালি আমি যে ভিডিওটা করছি আমি কিন্তু স্রোতের বিরুদ্ধে হাঁটছি, স্রোতের দিকে করতাম। আজকে হয়তো 5,000 জায়গায় 15,000 আমার সাবস্ক্রাইবার হতো, আর ভিউজও 4 ডবল হতো। কিন্তু ব্যাপারটা তা নয়। কেন নয় আমি আস্তে আস্তে এক্সপ্লেন করছি। কারণ গুপ্তি যে কথাগুলো বলছে, বা গুপ্তি ক্ষিপ্তি পিপ্তি যে হাজারটা লোক রয়েছে যারা এই জলনদীপের হয়ে ভিডিও করছে, তারা রিয়েল জিনিসকে প্রেজেন্ট করছে না, বুঝতে পারছেন তো। প্রথম দিকে মানুষ কিন্তু এগুলো খেয়েছে, গাঁজাগুলো, গালগপ্পগুলো খেয়েছে, গাঁজাখুরিগুলো, আর কিন্তু তারা খাচ্ছে না। এই কমেন্টটা তার প্রমাণ। এই ধরনের কমেন্ট কিন্তু আমি প্রায়ই পাই, একটা একটা করে। বহুদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম, তিনি কিন্তু হার্ডকোর সাপোর্টার ছিলেন জলনদীপে। হঠাৎ করে বললেন যে ওই রিকভারির ভিডিওটার পর জলনদীপের নোংরামোটা ওনাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল যখন ও প্রভোকেটিভ কমেন্ট্রি করছিল। আর একজন ভদ্রলোক মাঝে কমেন্ট করেছিলেন, ম্যাম এই লোকটার ভিডিও দেখতে আমার আর ভাল লাগে না, এটা নোমোর ব্লগ চ্যানেল, এটা একটা কন্ট্রোভার্সি চ্যানেল। আমি আনসাব করে দিয়েছি, ঠিক আছে। আর একটু আগে যে কমেন্টটা পড়ে এলাম সেটার কথা তো আপনাকে বললাম। এইবার আসল টপিকের মধ্যে ঢুকে যাই। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের ভিউজ পড়ে যাচ্ছে, সেটা কাল ও নিজে স্বীকার করলো, এবং সেখানে কি বললো, যথারীতি কন্ট্রোভার্সি দিয়েছে। ভিডিও দেখাবার পর, একটু কাকবাক দেখানোর পর বসে কন্ট্রোভার্সি করে। প্রচণ্ড প্রেডিক্টেবল এবং বোরিং টাইপের কন্টেন্ট ক্রিয়েশন, দর্শকরাও কিন্তু বোর হয়ে যাচ্ছে। কালকের কন্ট্রোভার্সিয়াল পোর্শনটায়, প্রত্যেক দিনের একটা পোর্শন থাকে তো, কালকের পোর্শনটায় কি বললো যে হ্যাঁ আমার ভিউজ কম হয়ে যাচ্ছে কারণ আমার এখন সময় খারাপ চলছে। না, এই খারাপ সময়টাকে বেচেই তো তুমি খাচ্ছিলে, এই খারাপ সময়টাই তো তোমার ইউএসবি। একটি একটি করে পয়েন্ট আমি যুক্তি দিয়ে কেটে দেখাবো ডিয়ার ফ্রেন্ডস। প্রথমে বললো খারাপ সময় যাচ্ছে, কিন্তু খারাপ সময়টা তো ইচ্ছাকৃত। একটা ছোট ভুলকে ক্ষমা করে এগিয়ে যাওয়া যেত, সেই ভুলটা সকলের সামনে উলঙ্গ করে না দিলেও হতো। এমন কিছু বিরাট ব্যাপার হয়ে যায়নি, কারণ সেই মেয়েটা ফিরতে চেয়েছিল, তার মানে সে ফিজিক্যালি মেন্টালি ততটা কানেক্টেড তখনও ছিল না। তারপরেও আমরা বিভিন্ন কল রেকর্ড থেকে জানতে পেরেছি ওদের মধ্যে সামান্য চ্যাটিং ছিল, কোনো রকম রিলেশনশিপ কিন্তু ছিল না। যখন সব কিছু হয়ে গেল, ওকে মেরে তাড়ালো, ব্যাপারটা পুলিশ অব্দি গড়ালো, তখন মীনা সুন্দরী, আমার গল্পের কাল্পনিক নায়িকা, কাঁদতে কাঁদতে ছায়া মানুষটিকে বলেছিল যে হ্যাঁ রে, তুই যে বলেছিলিস আমার পাশে দাঁড়াবি তো, আমার সঙ্গে দেখ কি না কি হয়ে গেল, কত কাণ্ড হয়ে গেল। মীনা কিন্তু
কিন্তু ভাবতে পারিনি তার সংসারটা এরম তাসের ঘরে মতো ভেঙে যাবে। সেই জন্যেই সে তার নারী ছাড়া ধনটিকে ওখানে ফেলে রেখে এসেছিল, সে ঝামেলা করেনি। তারা ভেবেছিল বড্ড বেশি মারধর হচ্ছে, মার্ডার করার চেষ্টা হচ্ছে, এটা সাময়িক একটা উত্তেজনা, হোয়াটসঅ্যাপ চ্যাটটা ধরা পড়েছে, কিছুদিন পরে দুই পক্ষের গার্জেনরা বসবে, ব্যাপারটা মিটে যাবে, ঠিক আছে, রিকনসিলিয়েশন হয়ে যাবে, এই আশাতেই কিন্তু সে তার সন্তানকে ওখানে ছেড়ে রেখে এসেছিল। কিন্তু এই লোকটার প্রথম থেকেই এই কন্ট্রোভার্সি করার একটা অদ্ভুত টেন্ডেন্সি, কারণ এই লোকটা ট্যালেন্টলেস, এর মধ্যে ব্লগিং করার ট্যালেন্ট নেই। আপনারা একবার ভেবে দেখুন, পৌশালী দেবীর যে ব্যাপারটা, তখনও কিন্তু 18 বছরের মেয়েটাকে মজবুর করতো, ফোর্স করতো, স্ত্রীকে পাশে নিয়ে বসে ও কিন্তু দিদির বিরুদ্ধে কন্ট্রোভার্সি করতে বসেছিল। এবং তুরুপের তার সেই ছেলে, ছেলের ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ, কিছু হলেই ছেলের ভবিষ্যৎ। ছেলের ভবিষ্যৎ যদি এত ইম্পর্টেন্ট হতো, তাহলে ছেলের নামে টিনা যে 5 লক্ষ টাকা করে রেখেছিল, জমিয়ে রেখেছিল, সেইগুলি নিজে মেরে নিত না, নিজের অ্যাকাউন্টে রেখে নিত না, আর মায়ের অ্যাকাউন্টে চালান করতো না। ইনকাম ট্যাক্সের ভয়ে দুটো অ্যাকাউন্টে রেখেছে, মায়ের অ্যাকাউন্টের কোনো গুরুত্ব নেই ডিয়ার ফ্রেন্ডস, ও দুটো অ্যাকাউন্টই জলেনদীপে, কারণ হ্যান্ডেলও করে। দুটো চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের নামে ছিল, তা সত্ত্বেও 5 বছর মেয়েটা কিন্তু ওখানেই ছিল। তাহলে ব্লগে যে সমস্ত জিনিসগুলো তোমরা দেখোনি, সেগুলো যে ঘটে, সে জলনদীপ কালকে ভিডিওতে কন্ট্রোভার্সি করতে গিয়ে বলেছে যে 20 মিনিটের ব্লগে একটা মানুষকে চেনা যায় না, সেটা কিন্তু আমরা সিপি ব্লগেও দেখেছি। আমাদের প্রিয় সোনার মামা বলেছেন যে 20 মিনিটের ভিডিওতে মানুষ চেনা যায় না, ক্যামেরার আড়ালেও বহু জীবন থাকে, মানুষের প্রচুর দুঃখ কষ্ট থাকে, অনেক ঘটনা থাকে, যেটা ডিটোর জলনদীপও করেছে। তাহলে ব্লগে যেটুকু দেখায়নি সেই ঘটনাগুলোও কিন্তু ঘটেছে। যে সমস্ত মূর্খ দর্শকদের এত দিন ধরে আমি বলে আসছি যে ওগো এই জিনিসগুলো ঘটেছে, তারা খালি একই জিনিস চোখ মাথা নেড়ে নেড়ে তো তার মতো বলতো, কই ব্লগে তো দেখিনি, কই ব্লগে তো দেখিনি, চুল্লু খেয়ে পেটাচ্ছে, ব্লগে তো দেখিনি, হাসি মুখে ব্লগ করতো, কই ব্লগে তো দেখিনি সে ঢুকি। এখন যে মাটা 5 মাস বাচ্চা ছেড়ে আছে, ব্লগে দেখতে পাচ্ছ যে সেই মাটা কাঁদছে, সেই মাটা কিন্তু কাঁদে ক্যামেরার আড়ালে, ঠিক আছে। তাহলে প্রথম কথাটা হচ্ছে সময় খারাপ যাচ্ছে তা নয়, খারাপ সময়টাকে আহ্বান করা হয়েছে এটা বেঁচে খাবার জন্যে, ঠিক আছে। এই বেঁচে খাওয়ার ব্যাপারে গুপ্তি বাহাত্তরি নোংরা ডাস্টবিনটা বলতে বসেছে না, ও প্রচণ্ড একটা সোজা সরল ছেলে, ফট করে হোয়াটসঅ্যাপ দেখে চকমকিয়ে ও হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় এসে বলে ফেলেছে, এইটা হচ্ছে ওর এক্সপ্লেনেশন। এই লোকটা যে প্রথম দিন থেকে, আমি এই পয়েন্টটা কিন্তু আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাই, যে প্রথম দিন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট যখন রিভিল হলো, যখন ও ধরতে পারলো তার স্ত্রী চিটিং করছে, চ্যাট করছে অন্য কারোর সাথে, ও প্রথম থেকেই কি ব্যাপারটা বলছে, দেখ তোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি হয়। প্রথম থেকেই প্ল্যানিং করছে যে স্ত্রীর একটা ভুল পেলে সেটা বেঁচে খাবো। কৃষ্ণনগরের যখন মশলাটা মাখানো হয়েছিল, তখন তো টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি। শাশুড়ি বউয়ের একটা কন্ট্রোভার্সি দেখাবার চেষ্টা ছিল, এই লোকটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবার প্রথম থেকে শখ, অথচ সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অভদ্র বলে আমার ভদ্র চ্যানেল, আমি তার কন্ট্রোভার্সি করি না। অভদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে তোমরা জানতে পারবে বাকিটা, ওই মার খাওয়ার গল্পটা যখন রটিয়েছিল। ধীরে ধীরে আসছি। তাহলে গুপ্তি কিরম বোকার মতো বলছে শুনুন, সে প্রচণ্ড গ্রামের সরল সাদাসিধে ছেলে, সে বলে ফেলেছে। তাই কেউ শখ পেলে ক্যামেরা খুলে সোশ্যাল মিডিয়ায় বলতে বসে, শখ পেলে, নাকি 2 দিন তার ক্যামেরা খুলতে ইচ্ছে করে না? যখন শানু ঠাকুরদা মারা গেছিল, পৌশালী দেবীর দিদামা মারা গেছিল, তারা 15 দিন ক্যামেরা খুলতে পারেনি, মানুষের সামনে আসতে পারেনি। বাংলাদেশের একটি ব্লগার, ওনার স্ত্রীও পাশের বাড়ির লোকটির সঙ্গে চলে গেছিলেন, কোনো গ্রিভেন্স নিশ্চয়ই ছিল। তিনি একটি পোস্ট দিয়েছিলেন, তাতে বলেছিলেন আমার স্ত্রীকে খুশি রাখতে পারিনি, সেই জন্যই তো সে চলে গেছে, কি করে আপনাদের সামনে আসবো বুঝতে পারছিলাম না। এরা হচ্ছেন রিয়েল মানুষ। মানুষ যখন প্রচণ্ড শকড হয়, সে ক্যামেরা খুলে বলতে বসে না, সে ক্যামেরা খুলতেই চায় না, ক্যামেরার আড়ালে মুখ লুকোতে চায়, ঠিক আছে। 1 নম্বর কথা, গুপ্তির বোকামুখ তো বললাম। আচ্ছা, এরপরে জলনদীপ কি বললো, ভালো সময়ও আসবে, ভালো সময়টা তো তুমিই আসতে দিচ্ছ না। তোমার যদি পুরনো পথে যাবার নেই, তোমার পুরনো জিনিস ফিরে নেয়ার নেই, ফেলে দেওয়া জিনিস নেয়ার নেই, নতুন করে জীবন শুরু করার আছে, সে তো বোকার মতো বলেই দিল যে ওর জ্বলন আমায় কেন নেব, ও ডেটিং দেখাচ্ছে, তাহলে আমি 1 কাপ কফি একা খেয়ে কেন ডেটিংয়ের সারপ্রাইজ দেবো না, ওর জ্বলন আমি কেন নেব। পৃথিবীতে যা ঘটছে এই লোকটা মনে করে ওকে দেখাবার জন্য হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডেতে সেই ব্লগার মেয়েটা কন্টেন্ট ক্রিয়েট করেছে, সেই কন্টেন্টটাও নাকি একে জ্বলন দেবার জন্য হয়েছে। দেখো ভাই, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, তো এর গায়ে বেজে গেছে, তো সেটা যাই হোক। পরের লাইনে আসি, ব্যাপারটা হচ্ছে ভালো সময়ও আসবে, ভালো সময়কে তুমি আসতে দিচ্ছ কই? ক্লিন ডিভোর্স দিয়ে দাও,
অ্যালিমনি দিতে হয় দাও, না দিতে হয় না দাও, কাস্টাডি কেস লড়ো, এই ঝামেলাটা থেকে মুক্তি পাও, পেয়ে তুমি নিজের মতো কন্টেন্ট করো, সে তার মতো কন্টেন্ট করবে। দুজনের জীবন তো দুদিকে আলাদা করেই দিয়েছে গিমা দালাল, এখন প্যাচাপ হবার তো কোনো চান্স নেই। তাহলে ভালো সময়টা তুমি নিজেই আটকে আছো, খারাপ সময় তুমি নিজে টেনে এনেছো, ভালো সময় তুমি আসতে দিচ্ছ না। ঠিক আছে, 3 নাম্বার কথা, আমি জানি আমার চ্যানেলটাকে কি করে আগের জায়গায় নিয়ে যেতে হয়। তার মানে তুমি মেনে নিচ্ছ, ওই জন্যই 2000K সেলিব্রেশনটা এবং 2000K হওয়ার কোনো খুশি নেই। সেখানেও গাল গল্প বুনতে বসলে, যেদিন মানুষ খুশিতে নাচবে যে আমার এত বড় একটা মাইলস্টোন অ্যাচিভ হলো, সেদিন তুমি নিজের খুশির থেকেও পরের নিন্দে করাটা প্রেফারেবল মনে করলে, এবং এই জন্যেই ভিউ কম হচ্ছে। ধীরে ধীরে এক্সপ্লেন করছি। সেদিন তুমি গাল গল্প বানাতে বসলে যে কেউ মার খেয়েছে, যেহেতু আমার ভদ্র চ্যানেল, তোমরা এই কথাটা অভদ্র কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে শুনতে পাবে। আমার তো ভদ্র চ্যানেল, আমি কন্ট্রোভার্সি করছি, কিন্তু আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয়, এটা তোমরা জানো, পাস্ট টেন্স। আচ্ছা, 3 নম্বর কথা, তাহলে প্রথম আমি ক্লিয়ার করে দিলাম যে খারাপ টাইম চলছে, খারাপ টাইম চলেনি, খারাপ টাইমকে চালানো হয়েছে গিমা দালালকে বসিয়ে। 2 নম্বর কথা হচ্ছে ভালো টাইম আসবে, ভালো টাইমকে আসতে দিচ্ছে না এই চুল্লুখোর, নিজেই আসতে দিচ্ছে না, কারণ খারাপ টাইমটা তো ডেকে এনেছে কন্ট্রোভার্সি করার জন্য, সুতরাং খারাপ টাইমকেও আঁকড়ে ধরে আছে, কোর্ট কেসটা কেউ আঁকড়ে ধরে আছে, ও তো ইজিলি সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে যেতে পারতো। ঠিক আছে, 3 নম্বর কথা হচ্ছে চ্যানেলটা আবার আগের জায়গায় নিয়ে যাবো, মানে চ্যানেলটা যখন টিনা ব্লগ করতো তখনই ভালো ছিল, সেটা তুমি বুঝতে পারছো। তখনকার যে কন্টেন্ট, তখন কোনো গিমিক ছিল না, কোনো গিমা দালাল ছিল না, মেন কথা কোনো গিমা দালাল ছিল না, কোনো গেস্ট ছিল না, কোনো সিন্ডিকেটের পয়সা ছিল না, কোনো ফলস সিলিং ছিল না, কিন্তু তবু সেটা প্রচণ্ড ভিউ অ্যাট্রাক্ট করতো, মানুষের ভালোবাসা অ্যাট্রাক্ট করতে পারতো। সেই জিনিসটা হচ্ছে না, নিজেও স্বীকার করছে। মানে 4র্থ নম্বর পয়েন্ট, বলে ফেলেই, সত্যিটা বলে ফেলেই মিথ্যে কথা বলতে হবে। সেই যে ছেলেটা বলেছিল না মিথ্যে কথা বলবা না, কিন্তু আমি শর্টসে দিয়েছিলাম, ছেলেটা কি করে শিখলো? আমি বারবার বলি যে এই বয়সের ছেলে প্যারাটিং করে, তোতা পাখির মতো যা শোনে তাই বলে। কাল না পরশুর ব্লগে দেখো, ওই চুল্লু দা কোথাও বলছে ছেলেকে মিথ্যে কথা বলবা না, কিন্তু তাহলে বুঝতে পারছো বাচ্চাটা যা বলে ক্যামেরার আড়ালে সেগুলো ঘটিত হয়। সেই ক্যামেরার আড়ালের ঘটনাগুলো, বাচ্চা তো ভগবানের রূপ হয় না, শিশু হয়, তাকে হাজারটা জিনিস শেখালেও সবসময় সে কপিক্যাট হতে পারে না। তো ক্যামেরার আড়ালে ঘটিত জিনিসগুলো অনেক সময় বাচ্চার মুখ দিয়ে বেরিয়ে আসে। মাছ না দিলে মেরে ফেলবো, মনে আছে? ঠিক এইভাবে কথা বলতো, টিনার সঙ্গেও নিশ্চয়ই বলতো, ওই জন্যই মেয়েটা অত ভয় ভয় থাকতো। যাকে 4র্থ নম্বর পয়েন্ট হচ্ছে বলে ফেলেছে যে আগের মতো নিয়ে করব, আগের মতো নিয়ে যাব চ্যানেলটাকে। দেখো এত কন্টেন্ট, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর হয়ে বলছে, সমস্ত বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ওর হয়ে বলছে, 2-4 জন টিনা হয়ে বলছে। ঠিক আছে, গিমা দালাল গাল গল্প রটিয়ে যাচ্ছে, গিমা দালাল গেস্ট ধরে আনছে, গিমা দালাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সিন্ডিকেটের মানি অ্যাট্রাক্ট করে দিচ্ছে, দামি দামি গিফট দিচ্ছে, এত করেও কিন্তু চ্যানেল চলছে না, কারণ মানুষ সচ্চাই পছন্দ করে, সত্যি পছন্দ করে, সিম্পলিসিটি পছন্দ করে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে বলে ফেলেছে সত্যি কথা, সঙ্গে সঙ্গে ঢাকতে হবে তো, মিথ্যেবাদী তো সঙ্গে সঙ্গে বলতে বসেছে আগের থেকে আরো ভালো করব। আমি জানি আমার চ্যানেলে কি কমি আছে, আমার পয়েন্ট অফ ভিউ যেটা, আমার পারসেপশন যেটা, সেটা হচ্ছে ও এইটাই হিন্ট করতে চাইছে যে বাড়িতে একটি মেয়ের কমি আছে, কারণ টিনা ব্লগ করতে অনেক বেশি ভিউ পেত, তো ওর ধারণা বাড়িতে যদি একটি স্ত্রী আসে তাহলে বোধহয় ভিউটা বেড়ে যাবে, কিন্তু ব্যাপারটা তা নয়। অনেক ব্লগার আছে, সবাই টিনা নয়। কত ব্লগার আছে, ভিলেজ কথাটা টাইপ করলেই 1000-এর বেশি ভিলেজ ব্লগস এসে যায়। ঠিক আছে, টপিকটা শুরু হলো, এইটা তো গেল জলনদীপের কালকের কন্ট্রোভার্সি। এবার গুপ্তির কথা শোনো। আমি আমার একটা ভিডিওয়ে বলেছিলাম যে প্রমোশনের টাকাগুলো হাতিয়ে নিয়েছে, এই 5 লক্ষ টাকা। গুপ্তি চোখ মুখ বিকৃত করে, বিকৃত মুখটা আরো বিকৃত করে কি বলতে বসলো, সে কি ঘরের মাঠে বসে ইয়ে করেছে? ফ্যাক্ট, কোনো যুক্তি নেই। এই হ্যাক্ট ফ্যাক্ট সাউন্ড এফেক্ট আর গালাগালি, এই ডাস্টবিনটার কোনো যুক্তি নেই। ডাস্টবিনগুলো এই তো এক্ষুনি কুড়াওয়ালা কুড়া নিয়ে গেল, আমার ভিডিও শুরুর দিকেই আপনারা বাঁশির আওয়াজ পাবেন। ঠিক আছে, যখন সিঁড়ি থেকে ডাস্টবিন টানে কিরম ফ্যাট ফ্যাট করে আওয়াজ হয় না, সুতরাং এই ডাস্টবিনের ভিডিওতেও দেখবেন হ্যাট ফ্যাট এই সমস্ত সাউন্ড এফেক্ট হবে, কারণ কোনো যুক্তি নেই তো, ফ্যাট ভাগ এই ধরনের কথাবার্তা, এদের যুক্তি তো নেই। তো কি বলছে যে ও কি ঘরের মাঠে বসে প্রমোশন করেছিল? কাদের বাড়িতে বসে প্রমোশন করেছিল? যাদের বাড়িতে প্রমোশন করেছিল তাদের কোনো অধিকার নেই টাকার উপর, বললেই হলো। ঠিক আছে, তাদের বাড়িতে বসে প্রমোশন করেছে, তাই জন্যে তাদের অধিকার আছে, কিন্তু তার মানে সব টাকাটাই তাদের নয়। হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনে রোজগার করে, ধরো স্ত্রীর স্যালারিতে বা স্বামীর স্যালারিতে অন্যজনের যে স্পাউস থাকে, স্বামীর স্যালারিতে স্ত্রী এবং স্ত্রীর স্যালারিতে স্বামীর পূর্ণ অধিকার থাকে, কিন্তু তা বলে স্বামীর পুরো স্যালারিটা কি আমরা নিয়ে নিই? সে রাখে আমাদের কাছে যতটা রাখলো,
বা যারা ধরো হাউস ওয়াইফ তাদের একটা অ্যামাউন্ট দিয়ে দিল, মানে হাত খরচ হিসেবে এনাও পকেট মানি বলে কোনো স্বামীই দেয় না, স্ত্রীর কাছেই টাকাটা থাকে, কিন্তু তবু একটা অনুচ্চারিত কথা থাকে, ভাই মাসে এর বেশি খরচা করো না, আমাদের যা বাঁধা খরচ এই বিলসগুলো দিতে হবে, এই অমুক ইএমআই, এই কারের ইএমআই, এই তমুকের ইএমআই, এই ছেলের পড়াশোনার খরচ, সুতরাং তুমি যদি এমনি খরচা করতে হয় এই টাকাটা বেশি যেন করো না, একটা অনুচ্চারিত কথা থাকে। বর 24 ঘন্টা বলে না, আর বউ প্রতিটি টাকা খরচা করার আগে পারমিশন নেয় না। স্ত্রীর স্যালারির ক্ষেত্রেও তাই, স্ত্রীর স্যালারির একটা পার্সেন্টেজ যে সংসারে দরকার হয় স্ত্রী নিজেই দেয়, বা কোনো সময় হাজব্যান্ড হয়তো চেয়ে নিল, কিন্তু পুরোটা হাতিয়ে হাত মুচড়ে কেউ নেয় না। তো এক্ষেত্রেও তাই, গুপ্তি বলতে বসেছে ও কি করে বসে প্রমোশনগুলো করতো, এদের কোনো অধিকার নেই? এদের অধিকার ডেফিনেটলি আছে, কিছুটা পার্সেন্টেজ তারা নিতে পারে, পুরো 5 লাখ টাকা সে হাতিয়ে নিতে পারে না। অধিকার আছে মানে সবটাই তোমার? হ্যাঁ, কিছুটা তোমার। ওদের যদি অধিকার থাকে, ওদের বাড়িতে বসে কাজটা করছে বলে, তাহলে যে কাজ করছে তার কোনো অধিকার নেই? মানে কিছু বলে 5-7টা মিনিট কাটিয়ে দিতে হবে। আর তোরই মতো কোনো গুপ্তি, অন্য কোনো গুপ্তি 1, গুপ্তি 2, গুপ্তি 3 তারা এসে দেখবে, দেখে ভিউ দেবে, কিছুটা ভিউ হয়ে যাবে, ডলার এসে যাবে, বাস। সমাজের ওপর, দর্শকদের ওপর কি এফেক্ট পড়ছে এই নোংরা ডাস্টবিনটার কোনো দরকারই নেই। ঠিক আছে, 6 দিয়ে ওয়ার্ড বলে ছেড়ে দিল, দর্শকরা যে সেই ওয়ার্ডটি পিক করে করে বাংলা ভাষাটাকে নোংরা করে দিচ্ছে, ওয়াইটিটাকে নোংরা করে দিচ্ছে, এই মহিলাটার, এই নোংরা 72 বুড়িটার সে সেন্সও নেই, সে দায়িত্ববোধও নেই যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমি এমন ভাষায় কথা বলবো না যেটা বাংলা ভাষাটাকে দূষিত করে দেয়, সমাজে ব্যাড প্রভাব ফেলে। একটা নোংরা কন্টেন্ট ক্রিয়েটার, এই মরিন্দম আলুদ্দম বাবু, ওনার জালে শুধুমাত্র সুতোপার ভিডিওগুলোই পড়ে, কিন্তু উনি যখন ক্লিন করতে এসছেন ওনার জালে তো সব থেকে প্রথমে এই নোংরা 72 ভিডিওটা আটকানো উচিত ছিল। এবার যে কাদায় বসে কাদা সরাবার কথা বলে, তার মতো ভণ্ডকে আর কি বলা যাবে? গিমা দালালকে ট্যাগ করে ভিডিও করেছিল, সেটা একটা অবশ্য হটিয়ে দিয়েছে। যাই হোক, আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলতে এসেছি এইবার সেটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, এত গিমিক, এত দমক চমক থাকা সত্ত্বেও জলনদীপের ভিডিওগুলো চলছে না কেন বলুন তো? ও বললো তো আমার ভিউজ কম হচ্ছে। কেন ভিউজ কম হচ্ছে? ভিউজ কম কেন হচ্ছে জানেন? ও নিজের লোককে তাড়িয়ে দিয়ে পরের ওপর ভরসা করেছে। পর কখনো আপন হয় না। মতো, দিদির মতো, মায়ের মতো, এই মতো শব্দটা কিন্তু ডেঞ্জারাস শব্দ। যে মা আর যে মায়ের মতো, দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, কেন আমি বুঝিয়ে বলছি। যে কন্টেন্ট ক্রিয়েটারদের প্রথম দিকে বলতো সবাই আমার হয়ে বলছে, তখন আমার চ্যানেল ছিল না, শুধু সুতপা বলতো প্রমিনেন্টলি, টিনার হয়ে আউট অ্যান্ড আউট শুধু সুতপাই বলতো, বাকি ক্রিয়েটাররা সব ডগমগ ডগমগ করছে, এদিকে যাবো না ওদিকে যাবো, কোন দিকে গেলে আমাদের ভিউ হবে, কারণ আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার। স্বাভাবিক, কন্টেন্ট ক্রিয়েটার হলেই বা আমাদের কথার এফেক্ট পড়ে, অন্তত কিছু মানুষের ওপর পড়ে, হাওয়া কিছুটা ঘোরানোর ক্ষমতা কিন্তু আমরা রাখি। তো যাই হোক, যে কথাটা বলছি, এই যে জলনদীপে যাদের ওপর ভরসা ছিল যে সবাই তো আমার হয়ে বলছে একজন ছাড়া, সেই একজনের এগেনস্টেও লিগাল স্টেপ নিয়েছে, ভেবেছে সেইভাবে তাকে আটকে দেবে। সত্যকে কখনো আটকানো যায়? তো যাই হোক, এই যে সবাই ওর হয়ে ভিডিও করছে, এইটাই কিন্তু ওর পতনের মূল কারণ। কারণ সবাই যে ওর হয়ে ভিডিও করছে, সবাই ওর হয়ে গাল গল্প রটাচ্ছে। প্রমাণ করে দিচ্ছি, শুনুন। জলনদীপ প্রথমে বউ বেচলো, তারপর ছেলে বেচলো, ঠিক আছে, তারপর দালালকে দিয়ে একটা মূর্খ মেয়ে ছেলের, বাজে বারবনিতা মেন্টালিটির মেয়ে ছেলের বুদ্ধিতে চললো, এবং চলা ছাড়া ওর উপায় নেই। গিমা দালালকে প্রথম দিনই আমি শাকচুন্নির সঙ্গে তুলনা করেছিলাম। ওর যে পা দুটো সাঁড়াশির মতো জলনদীপের এখানে আটকে আছে, হালাতে আটকে আছে এখানে, জলনদীপ বড়শিতে গেঁথে আছে গিমা দালালের, ওর মুক্তি পাবার কোনো আশা নেই। বহু সিক্রেটও দাবিয়ে রেখেছে, কারণ জলনদীপ ক্লেভার কিন্তু ইন্টেলিজেন্ট নয়, দুটো আলাদা শব্দ। ও চালাক, অতি চালাক, ধুরন্ধর, ঘোরেল, কিন্তু বুদ্ধিমান নয়। জলনদীপ প্রথমেই যখন দালালকে ইনভাইট করেছিল, গিমা দালালকে ডেকে পাঠিয়েছিল, তখন ভেবেছিল একে আমি নাচাবো, কিন্তু সেই উটের কেসটা হয়ে গেছে। পঞ্চতন্ত্রের গল্পটা জানেন তো? উট সেই তাঁবুর মধ্যে মাথা গলাতে গলাতে পুরো শরীরটাই ঢুকিয়ে দিয়ে মালিককে বললো আপনি বাইরে যান, আমি তাঁবুর মধ্যে থাকি। এই ঘটনাটা ঠিক তাই হয়েছে। ভেবেছিল দালালকে চালাবো, কিন্তু দালাল এখন মালিককে চালাচ্ছে। যাই হোক, গিমা দালালের বুদ্ধিতে চলেছে, তার ফলশ্রুতি এই হবে। বউ বেচলো, ছেলে বেচলো, হলো না। কোর্ট কেসকে জড়িয়ে কন্ট্রোভার্সি বেচলো, তাতেও চললো না। এখন গাল গল্প বেচতে শুরু করেছে। সবাই মিলে, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে গল্পটাকে ছড়াচ্ছে। কালকের ভিডিওতে রেফারেন্স আমি এক্সপ্লেন করেছি যে কিছু নোংরা দর্শক যারা এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের নোংরাগুলো খায়, এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটার এবং নোংরা দর্শকের যে গোষ্ঠীটা, এরা ভাবছে আমরা ওয়াইটিকে কন্ট্রোল করব। ঠিক আছে, আমরা এতবার বলবো, এতবার বলে 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 সেই জিনিসটাকে সত্যি বলে প্রমাণ করে দেবো। গয়েবেলসের থিওরি, মিথ্যে বারবার বললে সেটা সত্যি হয়ে যায়, মোটেই তা নয়, মোটেই তা নয়। তাহলে পাল্টে ভিসুর কথাগুলো যে স্ক্রিপ্টেড, মানুষ সেটা বিশ্বাস করতো না।
কল রেকর্ডে যেটা শুনেছি সেটাই সত্যি, পাল্টি পিসের কথাগুলো মিথ্যে। এটা কিন্তু গিমা দালাল 2-4টে ভিডিও পরে নিজেই বলতে বসেছিল, কাঁদতে বসেছিল যে পাল্টি পিসেকে কল রেকর্ডে মানে কলে ওইভাবে ফোনে ওইভাবে বলতে হতো না। তার মানে কি, ও যে কথাগুলো সেগুলো খাতায় লিখিয়ে মুখস্থ করিয়ে বলেছে, এটা কিন্তু ইনডাইরেক্টলি ও স্বীকার করে নিল। তো যাই হোক, এখন যেটা হচ্ছে এই যে গল্পগুলো ওরা মার্কেটে ছাড়ছে, রাত্রির বেলা ফোন করে, ফোন একজনকে ফোন করে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব যোগাযোগ আছে, ফোন নাম নিজেদের মধ্যে কথা বলে রাত্রির বেলা, বলে ঠিক করে পরের দিনের কন্টেন্ট কি হবে। কিন্তু এই অতি চালাকি করতে গিয়ে অতি চালাকের গলায় দড়ি হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, দর্শকদের বিশ্বাসযোগ্যতা একদম হারাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে নিজেদের মধ্যে তালমিল নেই, মালিক একরকম বলছে, দালাল একরকম বলছে। মালিক বলছে একদল হামলা করেছিল, পান্ডা ছিল ছায়া মানুষ। দালাল বলছে একটি মহিলা ছিল চোখ মুখ বেঁধে, উড়ে বাবা রে, আমি টয়লেটে যাচ্ছিলাম, যদি হামলা করতো, করে তো নি ভাই, যদি হামলা করতো। বুঝতে পারছেন? এবার এই গাল গল্প রটনা করার জন্যেই চ্যানেলটার ভিউটা কিন্তু ডাউন যাচ্ছে। আমি তার উদাহরণ বলছি। টিনা একটা 30 টাকার আংটি কিনেছে, যেই না কেনা জলনদীপের মাথায় প্লট এসছে, কারণ আংটি হচ্ছে আপনার প্রেমের প্রতীক, ডেটিং এর প্রতীক। সুতরাং আংটি নিয়ে ধো তুললে এর লোকটার খালি টেন্ডেন্সি পরকীয়াটাকে খুঁচিয়ে দেবো। যেখানে ইন্দিরা দেবী প্রেজেন্ট রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যাট যে খাবে না লোকে, আর সেটা এই বোকা চুল্লুকর বুঝতে পারছে না। এবার আংটি যেই দেখেছে, এর মাথায় প্লট এসছে যে আংটি দিয়ে একটা গল্প বানাবো, যে আংটি চুরি করেছে। কারণ জলনদীপের ফেটে যাচ্ছে, 5 বছরের বিবাহিত লাইফে সে তার স্ত্রীকে একটি দুল দেয়নি। টিনা সেকেন্ড ভিডিওতে কাঁদতে কাঁদতে বলেছিল একটা কানের দুল কিনবো ভেবেছিলাম, শাশুড়ি বারণ করে দিল। কেন ভাই, আমরা শাশুড়ির গলায় মালা দিই না স্বামীর গলায় মালা দিই? আমাদের ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা, সেটা কে দেয়? শাশুড়ি দেয় না স্বামী দেয়? আমাদের পুরো জীবনটা কাকে ঘিরে? স্বামীকে ঘিরে না শাশুড়িকে ঘিরে? মেয়েটি আবদার কার কাছে করেছিল? শাশুড়ির কাছে না স্বামীর কাছে? এত বছরের একটা এত মাঞ্ঝে হয়ে ব্লগার এত টাকা এনে দিচ্ছে, তার যদি একটি ছোট্ট কানের দুল চাওয়ার থাকতো, চেয়েছিল, খুব বড় কিছু ডিমান্ড করেছিল, কি শাশুড়ি বারণ করে দিল এবং জলনদীপ সুর করে সেটা শুনলো না, কারণ তার দেবারই ইচ্ছে ছিল না। যে মানুষ 30 টাকার ফুচকা খেয়ে বুক চাপড়ায়, যে মানুষ বলে মাছ কাটতে গিয়ে কম পড়িয়ে ফেলেছে, সে কখনো দুল কাউকে হাতে করে দিতে পারে? নিজের মাকেই এর নকল ইমিটেশনের পলা বাঁধানো শাখা বাঁধানো দিয়েছে, নিজের জন্মদাত্রীর মাকেই দিতে পারে না। এর বুকটা অত বড় নয়, ঠিক আছে, মানে হৃদয়টা, ছাতিটাও বড় নয় আর হৃদয়টাও বড় নয়। তো যাই হোক, সেটা বলছি। এবার ডেটিং এর ভিডিওতে দেখিয়েছে ও সোনার দুল পেয়েছে, বুঝতে পারছো? টেডি দিয়েছে, বুকে দিয়েছে, খাইয়েছে। শুধু তাই নয়, খাবার প্যাক করে বাড়ির জন্য নিয়ে গেছে। মাধ্যম থাকলে এইরকম কেসটাই তো হয়। গিমা গামলা কি বলছিল, যখনই খাই ছেলে মেয়েদের মুখ দুটো মনে পড়ে। কে বুঝতে যাচ্ছে? তোমার এর মধ্যে কোনো পুরুষের মুখ উঁকি দিচ্ছে না, তোমার মেয়ের মুখ উঁকি দিচ্ছে। ছেলের কথা মেয়ের কথা মনে পড়ে বুঝবো যখন তুমি খাবার প্যাক করিয়ে তাদের জন্য নিয়ে যাবে। কোনোদিন তো ভিডিওতে দেখাওনি। প্যাক করালে তো সেটা মাথায় নিয়ে যেতে, প্যাক করিয়েছি। তোমাদের মতো স্বার্থপর মানুষ কারোর জন্য এইটুকু করলে সেটা 10 গুণ করে দেখায়। তো যাই হোক, এদের কিন্তু পারিবারিক বন্ধন আছে। দাদা বৌদি বাইরে ভ্যালেন্টাইন্স ডে মানিয়ে এলো, পেস্ট্রি দোকানে গেছে, বেকারিতে গেছিল, সেখান থেকে পেস্ট্রি প্যাক করিয়ে নিয়ে এসছে, এও খাবার নিয়ে এসছে। এবার এত পজিটিভিটি এদের সহ্য হচ্ছে না। তো জলনদীপের কি করতে হবে, যে ওই গিফটগুলোকে নালিফাই করে দেখাতে হবে। সঙ্গে সঙ্গে মাথায় এলো ওই 30 টাকার আংটি দিয়ে গল্প বুনি। সঙ্গে সঙ্গে সব কন্টেন্ট ক্রিয়েটারকে বলে দিল যে ও চুরি করে গিফট দিয়েছে। সবাই নিজেদের মহার্ঘ জিনিস, টাকা পয়সা এরকম করে বার করে বসে আছে ঘরের মধ্যে, ছড়িয়ে রেখেছে সেন্টার টেবিলের ওপর, যে মিস্টার সরকার আসো, এসে তুলে নিয়ে চলেছে। চুরি করে গিফট দিয়েছে টাংটিগুলো, বুঝলে তো? আংটি কবে কে দিয়েছে টিনাকে? কই ব্লগে তো কোনোদিন দেখিনি। যাই হোক, এদের গাল গল্প আসারে গল্প। আচ্ছা, এইবার একটি কন্টেন্ট ক্রিয়েটারের গল্প শুনুন, যাকে টিনা স্ট্রাইক দিয়েছিল, চ্যানেলটা উড়ে গেছিল, নতুন চ্যানেল খুলে বলতে বসেছে যে গামলা, এরা টিনাকে গামলা বলে, তো নিজেরা তো অপূর্ব সুন্দরী, যে বলছে তাকে দেখে আমার ঝিঙের কথা মনে হয়, মুখটা একদম চুপসে গেছে মিথ্যে কথা বলে বলে। তো সেই ঝিঙে বলছে, আর মোটা হবার সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। মোটা হবার সত্য, সে ভাত খেয়ে দুপুরে ঘুমিয়েছে, তাই মোটা। গাল গল্পগুলো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তার আগের ভিডিওর কন্টেন্ট হচ্ছে টিনা নাকি জলনদীপের কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছে। গিমা গামলার কন্টেন্ট হচ্ছে খাট দেখে দৌড়তে দৌড়তে সে ফিরে আসছে, ভালো বাড়ি ভালো গাড়ি দেখে দৌড়তে দৌড়তে ফিরে আসছে। সবাই ওর মতো বিকাও আর কি। দুটো নোটের বান্ডিল দেখে স্বামী ছেড়ে যে 31 ডিসেম্বর ফার্স্টে নাচতে যায়,
সবাইকে নিজের মতো বিকাউ চরিত্রে বিক্রি হওয়া মাল ভেবেছে। তো যাই হোক, এবার এইভাবে যে গাল গল্পগুলো রটনা হচ্ছে না, এইটাই মানুষের মনটাকে বিকৃত করে দিচ্ছে, মানুষের মনটাকে দূষিয়ে দিচ্ছে। মানুষ ভাবছে যে দূর, ওটা ব্লগ নাকি, ওটা কন্ট্রোভার্সি চ্যানেল, কতগুলো মিথ্যে বলবে বসে। এবার যে মানুষগুলো এই মিথ্যেটাকে পছন্দ করে তারা দেখছে, কিন্তু নির্ভেজাল অর্গানিক ভিউয়ার্স যারা শুধুমাত্র একটা সিম্পল ব্লগ দেখতে চায়, গ্রামের মানুষের জীবনযাত্রা দেখতে চায়, তারা আর কেউ ভিউ দিচ্ছে না চ্যানেলটায়। ওই জন্যে এত কায়দা করার পর, এত কন্টেন্ট থাকার পর, সেদিন ঘানি করতে গেছিল, ঘানিটা দেখিয়েছে, ওই জায়গাটা ভাল লেগেছে। কেন ভাল লেগেছে বলুন তো? ঘানি আমার শ্বশুরবাড়িতে আমি শুনেছি, কিন্তু ঘানি হয় কি করে জানি না। ওইটা যদি দেখাতো, এরকম অনেক ঘটনা কিন্তু গ্রামের হয়, যেগুলো আমরা আরবান লোকেরা জানি না, আরবান লাইফস্টাইল যারা লিড করি তারা কিন্তু জানি না। কিন্তু এই লোকটা তো সে টেন্ডেন্সি নেই, বললেও এ শুনবে না। বহু ভিডিওতে আমি বলেছি যে তোমার কাছে বহু পটেন্সিয়াল আছে, কিন্তু এ সেই কন্ট্রোভার্সিটিকে আঁকড়ে ধরে বসে আছে। প্রথম দিন ও পৌশালী দেবীর বিরুদ্ধে কন্ট্রোভার্সি খুঁজতে গেছিল, বুঝতে পারছো তো? কিন্তু পৌশালী দেবীর ট্যালেন্টের কাছে হেরে গেছে। তাহলে এবার বুঝতে পারছো জলদীপের ভিউ কেন কম হচ্ছে? ওর কন্টেন্ট ক্রিয়েটার দিদিরা, যারা ওর সব থেকে বন্ধু হিসেবে মনে করতো, যাদের জন্য ওর নিজের দিদিকে বেঈমান বলে গালি দিয়েছিল, বাপকে দিয়ে, বাপকে তো বলানো হয়, যা বলে দেয় মুখস্থের মতো সেটা এসে বলে, তো বাপকে দিয়ে তো বলানো হয়। তো তারাই কিন্তু ওর ভার্চুয়ালি ক্ষতি করে দিচ্ছে। দুটো উদাহরণ দিলাম, টিনার মোটা হবার রহস্যটা ফাঁস করলাম, টিনা জ্বলনের কাছে ক্ষমা চেয়েছে। বুঝতে পারছো? এই যে গাল গল্পগুলো, এগুলো পার্টিকুলার কিছু দর্শক যারা মিথ্যে জেনেও ভাবছে বেশ করছো, রটাচ্ছ, নোংরা রটাও ওই মানুষটার এগেনস্টে, টিনার এগেনস্টে। ওই যে বললাম না, টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি কেস দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে, তাহলে তোমরাও ছাড়বে না। যে ধরনের দর্শকেরা এই কমেন্ট করে, সেই ধরনের কিছু দর্শক এই মিথ্যেগুলো শুনতে আসে, তারা ছাড়া কোনো অর্গানিক ভিউ কিন্তু এখানে হয় না। তাহলে বুঝতে পারছো জলনদীপের ভিউ কেন কমে যাচ্ছে? এই জন্যেই ওই চ্যানেলটার ভিউটা ডাউন যাচ্ছে। যাদের ও ভেবেছিল নিজের পরম সহায়ক, তারাই কিন্তু ওকে ডুবিয়ে ছাড়ছে। কি বলেছিলাম ডিয়ার ফ্রেন্ড? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।